বন্ধুরা, অহংকারে কি শেষ হলো চেন্নাই? গত 28 এবং 30শে এপ্রিল পরপর দুটি ম্যাচ হেরেছে চেন্নাই। মানে সিএসকে দুটি ম্যাচ হেরে গেছে। কাদের কাছে? প্রথমটা হেরেছে আরসিবির কাছে, যেটা কিনা 16 বছর পর হেরেছে। আর সেকেন্ডটা হেরেছে রাজস্থান রয়্যালসের কাছে। ওটা অ্যাওয়ে ম্যাচ ছিল, গুয়াহাটিতে ম্যাচ ছিল, সেটা হেরেছে চেন্নাই। আইপিএলের মোস্ট সাকসেসফুল টিমের এমন অবস্থা কেন? এই প্রশ্ন প্রত্যেকের মনে, প্রত্যেক সিএসকে ফ্যানের মনে, এবং যারা হেটার্স রয়েছে তাদের মধ্যে লাড্ডু ফুটছে। ভাই, এতদিনে রাস্তায় এসেছে, আরসিবি হারিয়ে দিয়েছে, রাজস্থান হারিয়ে দিয়েছে, এইবারে চেন্নাই ভোগে, ইন্দা ভোগাম্মা। তো চলুন এই অবস্থার পিছনে কি কারণ থাকতে হবে সেটা একবার জেনে নেওয়া যাক। সিএসকে প্লেয়ারদের মুখে শুনেছি, মানে বিভিন্ন ইন্টারভিউ তাদেরকে বলতে শুনেছি, সিএসকে ম্যানেজমেন্ট তাদের ওপর কোনো প্রেশার ক্রিয়েট করে না, প্র্যাকটিসের জন্য বাড়াবাড়ি করে না, তোমাকে আসতেই হবে, তোমাকে এটা প্র্যাকটিস করতেই হবে, এত ঘন্টা প্র্যাকটিস করতেই হবে, এরকম কিছু বাধ্যকতা থাকে না। সিএসকে ম্যানেজমেন্ট হেরে গেলে দোষ দেয় না, খারাপ খেললে দোষ দেয় না, ভালো খেললে বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করে। দ্যাট ইজ গুড, খুবই ভালো। এরপরেও সিএসকে এত বাজে ফল করে কেন? কিন্তু এখন অনেক সিএসকে ফ্যান্স বলবে যে শেষ মুহূর্তে ঠিক জিতেই যায়। এবং এটাও বলতে শুনেছি বহু সিএসকে ফ্যানকে, আমি ধোনি ফ্যান, বাট সিএসকে বা কোনো আইপিএলের নির্দিষ্ট টিমের ফ্যান নই, আমি ধোনি ফ্যান। অনেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে তুমি সিএসকে বলছো। ভাই, আমি কারোর হয়ে বলছি না, আমি সিএসকে বা আরসিবি বা কোনো টিমের ফ্যান নই, আমি ধোনি ফ্যান। আমি ধোনিকে অ্যাজ এ ক্রিকেটার, সে তার কেরিয়ার নিয়ে যে ডিসিশনগুলো নিয়েছে সেগুলো কোনো মানুষ যদি নিতে পারে তার কেরিয়ারে অবশ্যই উন্নতি হবে, আমি সেই দিক দিয়ে বলি। আদার্স আমি কোনো মানুষের ওপর পার্টিকুলারলি তার মানুষটার প্রতি আমি অন্ধভক্ত বা দেখার জন্য আমি উৎসুক হয়ে আছি এমন কোনো ব্যাপার নেই। আমি ওই মানুষটা যে কী কর্ম করেছে সেই কর্মটাকে আমি ফলো করি। সে কিভাবে আজকে একজন মানুষ একটা মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস থেকে এত বড় একটা জায়গায় উঠে এলো, আজকে তার বিশ্বজোড়া নাম হলো, সে কীভাবে করলো, আমি এটা ফলো করি। আমি কোনো মানুষ বা কোনো টিমের হয়ে বলছি না, আমি এটাই বলতে চাইছি যে সিএসকে টিমের ম্যানেজমেন্ট যদি তাকে এত ফ্রিডম দেয় প্লেয়ারদের, তবে তারা ম্যাচ হারে কেন? এখন বহু মানুষ প্রশ্ন যে মানুষ হারতেই পারে বা জিততেই পারে, খেলায় হার জিত থাকেই, নিশ্চয়ই থাকে। সিএসকে টিম আইপিএলে 10টা এডিশনে ফাইনালে উঠেছে, জিতেছে 5টা, মানে 5টা ফাইনাল তারা হেরেছে, ফাইনাল 5টা হেরেছে। এখানে মুম্বাই 7টা উঠে 5টা জিতে গেছে। ভারত যেমন আইসিসি টুর্নামেন্টের 14টা ফাইনাল খেলেছে, 14টা বস, 7টা জিতেছে। সেখানে অস্ট্রেলিয়া 13টা খেলেছে, 10টা জিতেছে। যে আমাদের উইনিং রেশিও তো কম করে, সেরকমই কি সিএসকে? মানে সিএসকে যেমন চলছে সেরকম ইন্ডিয়ান টিমও চলছে। ওই কারণে বহু সিএসকে ফ্যান্স আছে, তারা সিএসকে সঙ্গে ইন্ডিয়া টিমের তুলনা করে যে সিএসকে টিম ভালো করলে ইন্ডিয়া টিম ভালো করবে, সিএসকে টিম খারাপ করলে ইন্ডিয়া টিম খারাপ করবে। এমন কোনো ব্যাপার নেই। এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে আমরা বড় ম্যাচে গিয়ে যেন ফাইট করে সেখানে ম্যাচটা বার করতে পারি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ধোনি ইজ এ গুড ক্যাপ্টেন, তার ডিসিশনগুলো অনেক সময় খুব দারুণভাবে কাজ করেছে। ধোনি ভারতীয় ক্রিকেটের জন্য অনেক অবদান রেখে গেছে, তাই তার জার্সি নাম্বার 7কে বিসিসিআই রিটায়ার দিয়েছে, যেমন সচিন তেন্ডুলকার দিয়েছে 10 নম্বরকে, সেই রকমই ধোনিরও 7 নম্বরটাকে রিটায়ার দিয়ে দিয়েছে। তাকে সম্মান দেওয়ার জন্য, অবশ্যই একজন লেজেন্ডারি প্লেয়ার, নো ডাউট, কিন্তু তাই বলে তার টিমটাকে অন্ধের মতো বিশ্বাস করে সাপোর্ট করতে হবে এরও কোনো মানে নেই। আমি সিএসকে টিমের বিরোধিতা করছি না, সাপোর্টও করছি না, আমি জাস্ট সত্যি কথা বলার চেষ্টা করছি। সিএসকে যদি এবারে স্কোয়াডটা দেখি, সেখানে গেছে ঋতুরাজ গায়কোয়াড়, এখনও কোনো টেস্ট ম্যাচ খেলেন, মানে টেস্টে তার ডেবিউ হয়নি। ওডিআই ম্যাচ খেলেছে অনলি 6টা, এখানে রান করেছে 115, টি-20 23টা, যেখানে রান করেছে 633, এবং আইপিএল খেলেছে 69টা, যেখানে রান করেছে 2496। অনেক সময় অনেক ক্রিকেট ফ্যানরা বলেছে যে ঋতুরাজকে নেওয়া উচিত, অবশ্যই নেওয়া উচিত, আমারও মনে হয় যে ঋতুরাজকে নেওয়া উচিত, কিন্তু তাকে বঞ্চিত করে অন্যদের সুযোগ দেওয়া হয়। সেটা কেন হয়, কী কারণে হয়, সে নিয়ে আমি বিশেষ বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে ঋতুরাজের মতো প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত, যে বিশেষ করে টি-20 ক্ষেত্রে দেওয়া উচিত, যেহেতু আইপিএলে তারা এত রান রয়েছে, 69টা ম্যাচে 2496 রান, মানে কম নয় জিনিসটা, অবশ্যই গুড। এরপরে গেছে শেখ রাশিদ, 20 ইয়ার্স ওল্ড, কোনো ম্যাচ এখন অবধি খেলেনি, আইপিএল, টি-20, ওডিআই কিছুই না। তারপরে হচ্ছে অ্যান্দ্রে সিদ্ধার্থ, 18 বছরে কোনো ম্যাচ খেলেনি। রাহুল ত্রিপাঠী কোনো টেস্ট ম্যাচ বা ওডিআই ম্যাচ খেলেনি, অনলি টি-20 5টা খেলেছে, যেখানে রান করেছে 97, এবং আইপিএল খেলেছে 98টা, রান করেছে 2266, মানে ঋতুরাজ থেকে অনেক কম।
তার এভারেজটা অনেক কম, রাহুল ত্রিপাঠী, তবু আমি একে টিমে রাখার মতো যোগ্য মনে করি। শিবম দুবে কোনো টেস্ট ম্যাচ খেলেনি, অলরাউন্ডার ইনি, 31 বছর বয়স, ওডিআই ম্যাচ খেলেছে 4টা, রান করেছে 43টা, টি20 খেলেছে 35টা, রান করেছে 531, এবং আইপিএল খেলেছে 68টা, রান করেছে 1548। এবং এরপরে আরেকজন টিমের বোঝা, একে আমি বলি টিমের বোঝা, বিজয় শঙ্কর, 34 বছর বয়স, বলতে পারি স্পোর্টসের ক্ষেত্রে বুড়ো হয়ে গেছে। 34 বছর বয়স হলো, এখন কোনো টেস্ট ম্যাচ খেলেনি। ইনি নাকি একজন অলরাউন্ডার, ওডিআই ম্যাচ খেলেছে 12টা, রান করেছে 223। আচ্ছা, টি20 খেলেছে 9টা, রান করেছে 100 রান। আইপিএল খেলেছে 73টা, রান করেছে 1124। আর একজন রয়েছে দীপক হুডা, এও মোটামুটি ঠিক আছে, নো প্রবলেম, 29 বছর বয়স, কোনো টেস্ট ম্যাচ নেই, অলরাউন্ডার। আইপিএলে 120টা ম্যাচ খেলে রান করে 1472 এবং উইকেট নিয়েছে 10টা দীপক হুডা, তবুও রাখা যায়। রাচিন রবীন্দ্র কোনো কথাই হবে না, চ্যাম্পিয়ন ট্রফিতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, তাই এর সম্বন্ধে বিশেষ বলার কিছু নেই। অলরাউন্ডার, নিউজিল্যান্ড অলরাউন্ডার, অবশ্যই ভালো প্লেয়ার। রবীন্দ্র জাডেজা টি20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে বিরাট কোহলি, রোহিত শর্মা, সেই সঙ্গে রবীন্দ্র জাডেজা রিটার্ন নিয়ে নিয়েছে। তাই আমার মনে হয় আইপিএল থেকেও রিটার্ন নেওয়া উচিত। অবশ্যই উনি একজন ভালো প্লেয়ার, ভরসাযোগ্য প্লেয়ার, তবুও আমার মনে হয় টি20 মতো ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নেওয়া উচিত। এখন বহু মানুষ বলবে বিরাট কোহলি তো টি20 রিটার্ন নিয়ে নিয়েছে, তাহলে সে খেলছে, ভাই বিরাট কোহলি তার সঙ্গে কম্পেয়ার মানায় না। রোহিত শর্মাকে আমরা দেখছি, সে কিন্তু ধীরে ধীরে তার ডাউনফল শুরু হয়ে গেছে, সে কিন্তু আর খুব বেশি ক্যারি করতে পারবে বলে আমার মনে হয় না। রোহিত শর্মা বেশি দিন টি20 ফরম্যাটে বা যে ক্রিকেটেই বেশি দিন টিকবে বলে আমার মনে হয় না। সে কিন্তু স্যাটিসফাই, 27 অব্দি হয়তো খুব বেশি টিকতেও পারে, নাও টিকতে পারে, সেটা বিসিসিআই এবং তার উপর ডিপেন্ড করছে, কিন্তু এরপরে আশা নেই। আর বিরাট কোহলির কথা বলা যাচ্ছে না, উনি একজন লেজেন্ডারি প্লেয়ার, উনি যতদিন চাইবেন ততদিন উনি খেলতে পারে, সেরকম ফিটনেস ওনার রয়েছে, তাই ওনার ব্যাপারে কোনো কথা হবে না, উনি আলাদা মাপের লোক। এবং আর আসছেন যিনি সম্প্রতি রিটার্ন নিয়ে নিয়েছেন অল ফরম্যাট থেকে, 38 বছর বয়সে অল ফরম্যাট রিটার্ন নেওয়ার পরেও উনি একজন আইপিএল প্লেয়ার এবং উনি কন্টিনিউ খেলে যাচ্ছেন। উনি চেন্নাইয়ের হয়ে খেলেছেন, বহু টিমের হয়ে খেলেছেন, বাট উনি এখন অবধি চালিয়ে যাচ্ছেন। এবং সেই সঙ্গে যাকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়, 43 বছর, যাকে বুড়ো প্লেয়ার, হ্যান ত্যান বহু কিছু বলে, এবং আমার মনে হয় চেন্নাইয়ের এই ডাউনফলের জন্য এই সবচেয়ে বেশি দায়ী। যেমন চেন্নাইয়ের উত্থানের পিছনে এর অবদান ছিল, সেরকম ডাউনফলের জন্য এর অবদান সবচেয়ে বেশি থাকবে। আমি মনে করি MS ধোনিকে চেন্নাই টানতে পারছে না। গতবারের ম্যাচে আমরা দেখলাম উনি লাস্টে ব্যাটিং করতে এলেন, প্রেসারের মধ্যে ব্যাটিং করতে এলেন, মানে মরা অবস্থা একদম। অনেক সময় বলি না, যতক্ষণ না প্রেশার আসতে পারে ততক্ষণ আমি টয়লেট যাবো না বা ল্যাট্রিন যাবো না। প্রেশার এসে গেছে ভাই, ছুটতে হবে যে কোনো নলে ভাই, যার সাথে হতে পারে। আমার রাজস্থানের সঙ্গে ম্যাচটা দেখে সেই জিনিসই মনে হয়েছে, ভাই আমি যখন একজন ভালো প্লেয়ার, আমি পাওয়ার হিটিং করতে পারি, আমি ওপরে খেলবো না কেন? একটা ইন্টারভিউতে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ওপরে খেলেন না কেন, বলে আমার ওপর প্রেশার চলে আসবে, আমারও প্রেশার হয়ে যাবে, আমি প্রেশার কেন নেবো? এটা ওই মুহূর্তে সকলে হেসে উড়িয়ে দিতে পারে, বাট চিন্তা করার বিষয় যে উনি নিজের ওপর প্রেশার নিতে চাইছেন না বলে উনি 8 নম্বরে 9 নম্বরে ব্যাট করতে আসছেন। বাট হোয়াই? আমার মনে হয় MS ধোনির আরও উপরে ব্যাট করতে আসা উচিত এবং দলের ভার বহন করা উচিত। যেহেতু ওনার ভার দল বহন করছে, তাই ওনারও উচিত দলের ভার বহন করা। বাকি যে সকল প্লেয়ারগুলো রয়েছে, ক্যাপ্টেন যে ঋতুরাজ যে ক্যাপ্টেন রয়েছে, সে মনে করে ধোনি যেমন বলবে তেমন ছিল। অবশ্যই তার মাইন্ড অবশ্যই ক্রিকেটের দিক থেকে দারুণ, তার বিশাল নলেজ, নো ডাউট। আমরা সাধারণ মানুষরা আমরা তার ধারে কাছেও নেই, কিন্তু একজন প্লেয়ার হিসাবে ফিটনেসটা প্রয়োজন হয়। ধোনির অবশ্যই ফিটনেস আছে, এই বয়সে যা ফিটনেস রয়েছে, ভালোই ফিটনেস রয়েছে, কিন্তু আমার মনে হয় ওনার উপরে আসা উচিত। এই যে ডিসিশনগুলো নেওয়া হয়, কে আপে যাবে, কে লোয়ে যাবে, কে ওপরে ব্যাট করবে, কে নিচে ব্যাট করবে, কে মিডিল অর্ডার সামলাবে, এটা কিন্তু ধোনি ঠিক করেন। কারণ CSKর বহু প্লেয়াররা বলেছে ধোনি হলো হর্তাকর্তা বিধাতা। আপনি সুরেশ রানার মুখে বহুবার শুনেছেন যে ধোনি যা বলে টিমের মধ্যে তাই হয়। ম্যানেজমেন্ট কী ভাবছে, কোচ কী ভাবছে, নাথিং। ধোনি কী ভাবছে সেটাই ম্যাটার করে, এবং সেটাই হচ্ছে, এবং যার ফলে CSKর এই দুরবস্থা। অন্ততপক্ষে রাজস্থানের ম্যাচ দেখে আমার সেটাই মনে হয়েছে যে শেষ মুহূর্তে এসে অত প্রেশার নেওয়ার কী দরকার ছিল। যদিও ম্যাচটা হয়ে গেছে 30 তারিখ, আজকে হলো 2 তারিখ,
তারপরেও আমি ভিডিওটা বানাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে একটি ম্যাচ রয়েছে দিল্লির সঙ্গে। আর এই দিল্লির সঙ্গে যে ম্যাচটা রয়েছে, আমার মনে হয় আজকে দিল্লির সঙ্গেও সিএসকে হারবে। আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভাই দয়া করে গালি ফালি দিও না, আমি প্রথমেই বলে নিয়েছি আমি কারোর ফ্যান নই। আমি MS ধোনিকে পার্সোনালি পছন্দ করি, নিজের কেরিয়ারকে যেভাবে উনি এগিয়ে নিয়ে গেছেন সেই কারণে, আর কিছু নয়। আমি ওনার কর্মটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি কোনো সেলিব্রিটির পিছনে পাগল নই যে এই মানুষটা আমার ভগবান, এই মানুষটাই আমার সব, এমন কোনো ব্যাপার নেই। আমি তাদের কর্মগুলোকে ফলো করি। আমার জীবনে সবচেয়ে বড় ইন্সপিরেশন কেউ যদি থাকে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তারপরে অনেক আমাদের বই রয়েছে, ভগবদ্গীতা রয়েছে, বিভিন্ন আমাদের পুরাণ রয়েছে, সেগুলো পড়লেও অনেক নলেজ পাওয়া যায়। কাজেই কোনো মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার অতটা প্রয়োজন নেই। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।